হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ খুব আনন্দে আছো। তো আজকে ক্লাস 9-এর তোমরা থাম্বনেল দেখে জেনেই গেছো ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা। প্রথমে আমি তো ভাব সম্প্রসারণ লিখিয়ে দেবো, কিন্তু প্রথমত হচ্ছে ভাব সম্প্রসারণ বস্তুটা কী সেটা হচ্ছে যে কোনো একটা বা লাইন, বেশিরভাগ কবিতারই আসে, গদ্যেরও আসতে পারে, এমন কোনো ব্যাপার নেই, যে যেটার একটা বাইরের অর্থ থাকে এবং একটা ব্যঞ্জনাধর্মী অর্থ থাকে। সেই ভাবটা বাইরের অর্থটাও বলতে হবে এবং ব্যঞ্জনাধর্মী অর্থটাও তোমাকে বোঝাতে হবে। ওয়ার্ড লিমিট দেওয়া থাকে, তার মধ্যেই পুরো ব্যাপারটা বলতে হবে। খুব বেশি ছড়ালে চলবে না, জিস্টে বলতে হবে, কিন্তু পুরো ব্যাপারটাই সেটা যেন থাকে, বাইরের অর্থ আবার গুঁড়ো অর্থ। এবং এই পুরো ব্যাপারটাতেই আমি, তুমি, সে, মানে উত্তম পুরুষ মধ্যম পুরুষ ব্যবহার করা হবে না, মেনলি ভাব বাচ্চে ব্যাপারটা ব্যক্ত করতে হবে। এই হচ্ছে মেন। কেন বলে রাখলাম? কারণ এমন কোনো গ্যারেন্টি নেই যা লিখে দেবো তার মধ্যেই আসবে। যদি বাইরে আসে, আর কোনো জিনিস তো না বুঝে করার কোনো মানে হয় না, যাতে তোমরা সেটা না করো তাই জন্য বলে দেওয়া। এবার শুধু আজকেই নয়, আমি টাইম টু টাইম বেশ কিছু ভাব সম্প্রসারণ তোমাদের লিখিয়ে দেবো, যেটা তোমাদের এখানে প্লে লিস্টে ভাব সম্প্রসারণ আলাদা একটা বলে থাকবে। ক্লাস 9 ফাইন লেখা থাকবে না, ভাব সম্প্রসারণ আলাদা একটা প্লে লিস্ট করে। আর আমি সবসময় বলি তোমরা প্লে লিস্ট দেখো, তাহলে ভিডিওগুলো খুঁজতে হবে না। ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 11 এবং ক্লাস 10-এরই আমি ইতিহাসটা শুরু করেছি। আস্তে আস্তে সব ক্লাসেরই সব সাবজেক্ট হবে, তো সেখানে প্লে লিস্ট দেখো, তোমাদের সুবিধা হবে। তার জন্য প্লে লিস্ট আমি তৈরি করেছি, যাতে ঘেটে না যায় এক ক্লাসের সাথে আর। তো ভাব সম্প্রসারণ আলাদা থাকবে, টাইম টু টাইম আমি যা ভিডিও আপলোড করবো তোমরা ওখানে গেলেই দেখতে পাবে। তো আজকের প্রথমটা, এবং বারবার বলছি লিখে নিও, এবং লেখাটা নিজেরা দেখে 10-12 বার রিডিং করলেই হয়ে যাবে, মুখস্থ করার দরকার নেই। ব্যাপারটা বুঝলে মুখস্থ করতে হয় না। তো চলো আজকের প্রথমটা লেখো। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। জেনারেলি এগুলো আসে, খুব কমন, তাই লেখাচ্ছি, ঠিক আছে? তো এগুলোর মধ্যে আশা করি পেয়ে যাবে, মানে হয়তো দুটো দিলে একটা তো পাবেই এরকম। তো চলো, মানুষই হলো ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি। বুদ্ধি, বিবেচনা ও ধর্মবোধ সব দিক দিয়ে মানুষ আর সকলের থেকে অনেকটাই এগিয়ে। মানুষের মনুষ্যত্ব দেশকালের মধ্যে সীমাবদ্ধ নয়, মানুষকে সেবার মধ্যে দিয়ে এই মনুষ্যত্ব অর্জন করতে হয়। আর এই মনুষ্যত্ব সঠিকভাবে অর্জিত হলেই সৃষ্টি হয় মানুষের প্রতি নিবিড় বন্ধন, মানুষের সঙ্গে প্রেম প্রীতির মধুর সম্পর্ক। কিন্তু বাস্তবে প্রায়শই দেখা যায় কিছু মানুষ সংস্কারের বেড়াজালে আটকে পড়েছে, জাতি, ধর্ম, বর্ণ ইত্যাদির বিভেদের প্রাচীর তুলে ভালোবাসাকে অপমানিত করছে। মানুষকে অপমান, অবহেলা বা অবজ্ঞার দ্বারা দূরে সরিয়ে রাখলে মনুষ্যত্বেরই অপমান হয়। মনুষ্যত্বের অপমানের মধ্যে দিয়ে বিশ্ববিধাতাই অপমানিত হন। এই জগতে কোনো মানুষকে ঘৃণা, অবহেলা বা অবজ্ঞা করে দূরে সরিয়ে রাখা উচিত নয়। মানুষ এবং তার মনুষ্যত্বই হলো চিরসত্য। তাই মানুষের মধ্যে উচ্চ নীচ, ধনী দরিদ্র এই ভেদাভেদ না করে সবাইকে আপন করে নেওয়াই আমাদের কর্তব্য। এই কর্তব্যের মধ্যেই পাওয়া যায় মনুষ্যত্বের যথার্থ পরিচয়। ঠিক আছে, নেক্সট লেখো। অন্যায় যে করে, অন্যায় যে সহে। পরের লাইন, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার লাইন। যে কাজে ন্যায় ধর্মের অনুমাত্র অনুসরণ নেই তাকে বলে অন্যায়। ন্যায়কে লঙ্ঘন করেই অন্যায়ের রমরমা। ক্ষমতালোভী স্বৈরতন্ত্রী প্রবলরা তাদের ঔদ্ধত্য প্রকাশের জন্য এই হাতিয়ারটি বেছে নেয়। এই কুৎসিত কাজ সর্বৈব ঘৃণ্য। কবির মতে যে অন্যায় করে সে যেমন পাপী, যে অন্যায়কে সহ্য করে সেও তেমনই পাপী ও ঘৃণ্য। কারণ তাহার পরোক্ষ সহায়তা ও প্রশ্রয়ের ফলেই অন্যায়কারী তার অন্যায় কাজ করতে পারে। তাই মানুষকে অন্যায়, নির্যাতিত ও পিষ্ট হতে দেখলে সর্বশক্তি দিয়ে সেই অন্যায়কে রোধ করার জন্য অগ্রণী হতে হবে। তা না হলে আমাদের উপর একই রকম অন্যায়ের দণ্ড নেমে আসবে। প্যারাচেঞ্জ, তৃণের মতো দাহ্য পদার্থে অগ্নিসংযোগ ঘটলে অতি সহজেই তা ভস্মীভূত হয়। ঠিক তেমনি সম্মিলিত মানুষের রোষ ও ঘৃণাও যেন অন্যায়কারী এবং অন্যায় সহ্যকারী দুজনের প্রতি অগ্নির লেলিহান শিখার মতো নেমে এসে তাদের ভস্মীভূত করে।
অর্থাৎ সততা, আদর্শ কিংবা নীতিবোধ শুধু পুঁথিগত চর্চার বিষয় নয়, তা বাস্তব জীবনে দৃঢ়ভাবে অনুসরণ করা প্রয়োজন। মানুষ যদি ন্যায়বোধকে অবলম্বন করে তবে অন্যায়কারী কোণঠাসা হয়। আদর্শের অনির্বাণ অগ্নিশিখায় অন্যায়কারী আর অন্যায় সহ্যকারী উভয়েই দগ্ধ হয়। মনের সেই আপোষহীন বিশুদ্ধ আত্মপ্রত্যয়কেই সামাজিক শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে অস্ত্র হিসেবে অবলম্বন করে এগিয়ে চলতে হবে। পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। জীবনে আনন্দ আমরা সকলেই কামনা করি এবং বিশ্বাস করি সুখী জীবনে আনন্দ নিয়ে আসে। কিন্তু মানুষ যদি ভাবে যে এই সুখ ও আনন্দকে সে একাই ভোগ করবে এবং একাকী ভোগের মধ্যে দিয়েই তার জীবন হবে সার্থক, তাহলে তার জীবন কখনোই সার্থক হয়ে উঠবে না। এই ছোট বক্তব্যটির মধ্যে দিয়ে এই কথাটি নির্দেশিত যে মানব জীবনের সার্থকতা স্বার্থপরতাই নয়, পরার্থপরতাই। প্রকৃতির জগতে পুষ্প পরের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার ব্রত গ্রহণ করেছে। পুষ্প বর্ণে নয়ন রঞ্জক, গন্ধে চিত্তহারী। পুষ্প বৃন্ত থেকে ছিন্ন হয়ে দেবতার পায়ে নিবেদিত হয়ে তার জীবনের সার্থকতা খুঁজে পায়। দেবতা এবং মানুষ ছাড়াও ভ্রমর, প্রজাপতি ও কীটপতঙ্গের কাছে পুষ্পের আকর্ষণ দুর্বার। মাটি থেকে প্রাণরস সঞ্চয় করে ফুল গাছ ধীরে ধীরে তার স্বপ্নকে বাস্তবায়িত করে তোলে। সে ফুল ফোটায়। ফুল বর্ণে গন্ধে অপরকে তুষ্ট করে, সেবায় লাগে। মহাপুরুষরা অনুরূপভাবে আত্মস্বার্থ বিসর্জন দিয়ে পরের উপকার করে থাকে। তাদের জীবন যেন পরের জন্য উৎসর্গীকৃত। এই জাতীয় মানুষের সংখ্যা যে সমাজে যত বেশি, সেই সমাজ তত উন্নত, তত সভ্য, তত সমৃদ্ধ। আজকে এই তিনটেই থাকলো, বলেইছি টাইম টু টাইম আপলোড করতে থাকবো। আশা করি আজকাল পরপর দুটো যাবে, তারপরে পরে আবার বুঝে বুঝে। আর তোমাদের মাথায় যদি কোনো থাকে যে পেয়েছো এরকম লাইন যেটা ভাব সম্প্রসারণ করে দিলে তোমাদের ভালো হবে সেটা, আর আমি কিন্তু বোঝাচ্ছি না, কারণ বোঝানোটাই লিখিয়ে দিচ্ছি, এটার মানেই তাই। এই লাইনটার কি মানে সেই মানেটাই আমি লেখাচ্ছি, অতএব এক্সট্রা করে আর ফালতু বকার দরকার নেই। এরপরেও কিছু ডাউট থাকলে অবশ্যই জানো, আমি ক্লিয়ার আউট করে দেবো। আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট দিন উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টাটা।